হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সংকলিত থেকে নেওয়া খো খো কবিতাটি পড়াবো। কবি অমিতাভ দাশগুপ্তের লেখা খো খো কবিতাটি খুবই ভালো এবং খুব ইন্টারেস্টিং একটা কবিতা। এই কবিতাটি নেওয়া হয়েছে শ্রেষ্ঠ কবিতা থেকে, শ্রেষ্ঠ কবিতা নামক গ্রন্থ থেকে। তো এই কবিতাটি একটি খো খো খেলার নিয়ে কবিতাটি, এবং একটি মেয়ে কিভাবে তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে তার জীবনে খো খো খেলে জীবনটাকে কিভাবে আরো মানে দারিদ্রতার বিপরীতে গিয়ে বা প্রতিকূলতার মধ্যে থেকেও খো খো খেলে কিভাবে সে সারা পৃথিবী জয় করতে পারে তার একটা স্বপ্ন দেখার ইচ্ছা নিয়ে কবিতাটি লিখেছেন। মায়ের সঙ্গে ঠোঙা বানায়, বিকেলে খেলে খো খো, বনগা থেকে বার্লিনে যায়, সাধ্যি থাকে রোখো। মানে মেয়েটি, একটি মেয়ে, এখানে মেয়েটা পরে মেয়েটার কথা বলে দিচ্ছি আমি তোমাদের, যে মায়ের সাথে সে ঠোঙা বানায় আর বিকেলে খো খো খেলে। তাই বনগা থেকে বার্লিনে যায়, মানে মেয়েটি বনগায় থাকতো। বনগা একটি জায়গার নাম, তোমরা নিশ্চয়ই শুনেছো, দক্ষিণ চব্বিশ পরগনায় বনগা এই জায়গাটি। এবং সেখান থেকে সে একটা স্বপ্ন দেখে। এখানে বার্লিন কথাটা বলা হয়েছে। বার্লিন হলো জার্মানির রাজধানী, কিন্তু এখানে বার্লিন কথাটা এই কারণেই বলা হয়েছে যে সে বনগা থেকে খেলে, খো খো খেলে সে তার নাম করে সে বিদেশে যেতে চায়, এবং এই জন্য সে, এবং বার্লিনে অনেক খেলাও হয় বলে এখানে কবি বার্লিনের নাম রেখেছেন। কিন্তু কবি মেন বোঝাতে চেয়েছেন বনগা থেকে সে অনেক দূরে, মানে পৃথিবীর বিভিন্ন দেশে সে খেলতে যাওয়ার স্বপ্ন দেখেছে। তাই তাকে রোখো, সাধ্যি তাকে রোখো মানে কি, তাকে রোখো মানে বাধা দেওয়ার কোনো সাধ্যি যদি থাকে তাহলে তোমরা বাধা দিতে পারো। মানে কেউ বাধা দিতে পারবে না। কেউ বলতে কাকে বোঝানো হয়েছে এখানে? তার দারিদ্রতা, তার প্রতিকূলতা। যারা ঠোঙা বানায় বাড়িতে তারা নিশ্চয়ই খুব সচ্ছল পরিবারের না, এটুকু সবাই বুঝতে পারে। তাই এই দুটো লাইন থেকে বোঝা যাচ্ছে যে সে নিশ্চয়ই খুব দরিদ্র, যার জন্য সে সারাদিন ঠোঙা বানায় আর বিকেলে সে খো খো খেলতে চায়। তাই বলছে যতই দারিদ্রতা থাকুক না কেন কেউ তাকে রুখতে পারবে না তার খো খো খেলা থেকে। মেয়ের বাবা সকাল সন্ধে চৌমাথাতে হকার, ছোট বোনটি 5-এ পড়ে, এখনো দাদা বেকার। তো মেয়েটির বাবা চৌমাথাতে হকার করে। হকার বলতে কি, যারা ওই ফেরিওয়ালা একজন জিনিসপত্র বিক্রি করে রাস্তাঘাটে, রাস্তায় রাস্তায়, সেই তাদেরকেই তো হকার বলা হয়। সে বিক্রি করে, ফেরি করে। আর তার একটা বোন আছে, সে 5-এ পড়ে। আর দাদা আছে, দাদা হলো বেকার, মানে সে কোনো কাজ করে না। তবুও খো খো খেলুড়ে মেয়ে, লড়ছে এমন লড়াই, তাকে নিয়েই দেশ শুদ্ধ আমজনতার বড়াই। বড়াই মানে গর্ব, অহংকার। তো বলছে তবুও খো খো খেলুড়ে, যে খো খো খেলে যে মেয়েটি, তাকে খো খো খেলুড়ে বলা হয়েছে। সেই মেয়ে এমন লড়াই লড়ছে, মানে এমন প্র্যাকটিস করছে এবং বিভিন্নভাবে সে লড়ছে, মানে সমাজের সাথে লড়ছে, তার খেলার সাথে লড়ছে, তার পারিবারিক পরিস্থিতির সাথে লড়েও সে তা লড়াই করছে, খেলাটাকে নিয়ে সে এগিয়ে যেতে চায়। তাই তাকে নিয়ে জনতা বলতে কি, সাধারণ মানুষ যারা তাকে চেনে, তার এই পরিশ্রম করা দেখেছে, এবং সে যে কত পরিশ্রম করছে খো খো খেলা নিয়ে সেটা দেখেছে, তারাও তাকে নিয়ে গর্ববোধ করে, অহংকার করে যে ও আমাদের দেশেরই মেয়ে, আমাদের গ্রামেরই মেয়ে, যে খো খো খেলার এত পরিশ্রম করছে, এবং সে নিশ্চয়ই আমাদের গ্রামের নাম উজ্জ্বল করবে। আমাদের গ্রামের নাম উজ্জ্বল হলে আমাদের দেশের নাম উজ্জ্বল হবে। সেই জন্যই বলছে আমজনতার বড়াই।
হাত ঝুমঝুম পা ঝুমঝুম শিয়ারামের খেলা, খেলতে খেলতে সাঝের কোলে গড়িয়ে আসে বেলা। মানে হাত ঝুমঝুম পা ঝুমঝুম কেন বলছে? তার হাত পা ঝুমঝুম করছে, মানে হাত পা ব্যথা করছে, হাত ব্যথা করছে, পা ব্যথা করছে। কারণ কি, সারাদিন সে ঠোঙা বানাচ্ছে। তারপর সে সন্ধেবেলায় আবার বিকেল বেলায় সে খেলতে এসেছে, সারা বিকেল সে খেলা প্র্যাকটিস করছে। তাই বলছে সাঁঝের বেলা হয়ে এসেছে, তাও সে খেলা প্র্যাকটিস করছে। এখানে একটা কথা বলেছে, হাত ঝুমঝুম পা ঝুমঝুম শিয়ারামের খেলা। কেন শিয়ারামের খেলা বলা হয়েছে? শিয়ারাম বলতে কি সীতারাম, শিয়া বলতে সীতা আর রাম, সীতারামের খেলা। কেন খোখো খেলাকে শিয়ারামের খেলা বলা হয়েছে? কারণ সীতা আর রাম হলো একে অন্যের পরিপূরক। কারণ সীতা ছাড়া রামকে আমরা চিনি না, রাম ছাড়া সীতাকে আমরা চিনি না, দুজনেই দুজনের পরিপূরক। সেরকম খোখো খোখো খেলার দুটো দল আছে। যে দল এক দল আর এক দলকে ধরবে, ছুটে ছুটে ধরতে যাবে, যে খোখো খেলার নিয়ম। সেই আরেক দলের খেলোয়াড়দের ধরবে। সেই যে নিয়মটা আছে, সেই নিয়মটাতে দুটো দল না থাকলে তো হবে না। তাই বলছে এই দুটো দল হলো একে অন্যের পরিপূরক। তাই এই দুটো দল না থাকলে তাহলে এই খেলাটাই হবে না। সেই জন্য এই খেলাকে শিয়ারামের খেলা বলে কবি হয়তো বলতে চেয়েছেন। ভাতের গন্ধে লাফিয়ে ওঠে খিদের নাড়ি ভুড়ি, বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি। আচ্ছা, ভাতের গন্ধে লাফিয়ে ওঠে খিদের নাড়ি ভুড়ি, মানে যখন ভাত হয়, ভাতের একটা দেখবে ভাত যখন হয় তখন একটা গন্ধ বেরোয়। সেই সন্ধ্যাবেলা যখন ভাত হয় তখন মেয়েটি সারাদিন ধরে এত পরিশ্রম করে, সারা সকাল ঠোঙা বানায়, সারা বিকেল ধরে খেলে, তারপর তার হাত পা অবশ হয়ে ওঠে এবং তখন ভাতের গন্ধ পেলে তার নাড়ি ভুড়ি, বলছে এখানে তার নাড়ি ভুড়ি লাফিয়ে ওঠে। লাফিয়ে ওঠে মানে কি? নাড়ি ভুড়ি কি সত্যিই লাফিয়ে ওঠে? নাড়ি ভুড়ি তো আর লাফায় না। তার মানে কি, তার শরীরের যে একটা খিদের একটা যে ভাবটা, সেটা প্রকাশ পায় এবং তার একটা খাওয়ার ইচ্ছে জাগে এবং খিদে পায়, সেটাকে এখানে নাড়ি ভুড়ি লাফিয়ে ওঠে বলা হয়েছে। কারণ তার প্রচন্ড খিদে পেয়েছে। তো সেই জন্য ভাতের গন্ধে খিদেটা যেন আরো বেড়ে ওঠে তার, কারণ সারাদিন সে পরিশ্রম করে পরিশ্রান্ত হয়ে পড়ে এবং ক্লান্ত হয়ে পড়ে, সেই জন্য। বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি। এত মানে খিদে থাকা সত্ত্বেও, মানে পরিশ্রম করতে করতে প্রচন্ড খিদে পেলেও সে কিন্তু তার স্বপ্ন থেকে অটল হয় না, স্বপ্ন থেকে পিছু পা হয় না। উজান ভরা, উজান ভরা মানে কি? উজান মানে কি? স্রোতের বিপরীতে। তার মানে তার একটা সামনে এগিয়ে যাওয়ার কথা, এগিয়ে যাওয়ার ইচ্ছে, যে স্বপ্ন নিয়ে সে জীবনের ভবিষ্যতের দিকে আরো এগিয়ে যাবে, আরো উঁচুতে উঠবে। কিন্তু প্রতিকূল মানে পেছনে সে তাকাবে না, যতই খিদে পাক না কেন, যাই হোক না কেন, তাকে প্র্যাকটিস করতেই হবে, তাকে খেলতেই হবে এবং খেলায় তাকে নাম করতেই হবে। সেই জন্য এখানে কবি বলেছেন যে উজান ভরা স্বপ্ন তাকে, বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি। উজান ভরা মানে ওই যেটা বললাম, স্রোতের প্রতিকূল, কিন্তু তাকে খিদেতে যতই তাকে আটকাক না কেন, সে তবু তার স্বপ্নকে চুরি করতে দেবে না, স্বপ্নকে সে সার্থক করবেই। মায়ের সঙ্গে ঠোঙা বানায় বিকেলে খেলে খোখো, খেলার পাতায় সেই মেয়েটির স্বপ্ন ছেপে রাখো। তো মায়ের সঙ্গে সে ঠোঙা বানায়, কিন্তু আর বিকেলে খেলে খোখো, যেটা প্রথমেই বলেছে এই সেম লাইন, যে মায়ের সঙ্গে সে ঠোঙা বানায়, বিকেলে সে খোখো খেলে, কিন্তু তা সত্ত্বেও তার এমন
যে পরিশ্রম, এই ধরনের পরিশ্রম করে যে ও খেলে, সেটা তো একদিন না একদিন তার সার্থক হবেই। এবং সেই সার্থক হল তার জীবনটা তোমাদের খেলার পাতায় অন্তত রেখো। কারণ খেলার পাতায় যেন তার নামটা ওঠে। কারণ খেলার পাতায় কখন নাম উঠবে? যখন সে বিখ্যাত হবে, ভালো খেলবে এবং সে সারা দেশ তথা সারা বিশ্বেতে তার নাম সবাই জানবে এবং সারা বিশ্বেতে তার নাম নিয়ে সবাই গর্ববোধ করবে। সেই জন্য বলেছে, সেই জন্য সেই মেয়েটির নাম তোমরা খেলার পাতায় রেখো। অ্যাকচুয়ালি যাই হোক, এখানে কবিতাটি শেষ। মেয়েটির স্বপ্নটা যেটা দেখেছিল, এই ধরনের স্বপ্ন আমাদের দেশে বা আমাদের পৃথিবীতে অনেকেই এই ধরনের স্বপ্ন মানে দেখে এবং সেই স্বপ্নকে সার্থক করতে পেরেছে। কারণ এগুলো আমরা অনেক পড়েছি, অনেক, যে দারিদ্রতা থাকা সত্ত্বেও অনেকেই সেই দারিদ্রতাটাকে ওভারকাম করে, তারা সেই দারিদ্রতাটাকে মান্যতা না দিয়ে সে জীবনে পরিশ্রম করে নিজের পরিশ্রম করে নিজের দক্ষতা দিয়ে খেলে সে সারা পৃথিবীতে নাম করেছে এবং সারা ভারতবর্ষেও নাম করেছে। এরকম দেখতে গেলে আমাদের স্টেটেও নাম করেছে এরকম অনেক খেলোয়াড়। আবার দেখবে তোমাদের পাড়ায় পাড়ায় দেখলে বা গ্রাম বা পাড়ায় পাড়ায় দেখলেও এরকমও আছে, অনেককে পাবে যে সে তার পরিশ্রম দিয়ে প্রচুর খেলে এবং একাগ্রতা নিয়ে খেলে এবং পরিশ্রম করে খেলে সে নাম করেছে। এরকম একজন দুজন অনেককেই তোমরা হয়তো দেখতে পাবে। কারণ কি, কবি এটাই বলতে চেয়েছেন যে তোমরা যদি পরিশ্রম করো, যে কোনো ক্ষেত্রে, খেলার ক্ষেত্রেই বলো, যে কোনো ক্ষেত্রে পরিশ্রম করলে তার একটা সার্থক একটা রেজাল্ট পাওয়া যায়। তো সেই মেয়েটিও খোখো খেলায়, খোখো কবিতার মেয়েটিও পরিশ্রম করেছে এবং পরিশ্রম করে, তাই তার স্বপ্ন দেখাতেও কোনো অন্যায় নয়। তাই সে স্বপ্ন দেখেছে যে সে নাম করবে। তাই বলছে কবি, এই কারণেই বলছে যে খেলার পাতায় যেন তার নামটা রাখা হয়। কারণ তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে খেলা নিয়ে অনেক পরিশ্রম করেছে এবং খেলা নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছে এবং সে কিছু খেলা নিয়ে কিছু করতে চায়। তাই শেষ লাইনটা বলেছে যে তোমাদের খেলার পাতায় তার স্বপ্নটা ছেপে রেখো। তো এই কবিতাটা তোমাদের এমনিতে খুবই ইজি কবিতাটা, সেরকম কিছু কবিতা না, মানে খুব যে টাফ ওয়ার্ড আছে বা বুঝতে অসুবিধা হবে সেরকম কিছু না। তোমরা একবার দুবার এটা পড়লেই নিজেরা বুঝতে পারবে, আর একবার দুবার পড়লেই নিজেরা বুঝতে পারবে। আর আমি তো বোঝালাম, এইভাবে বুঝলে নিজেরা ভালোভাবেই বুঝতে পারবে। এটা, এই কবিতাটি ভালো করে পড়ো আর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো। আমার মোটামুটি ক্লাস 10-এর সিলেবাসের কয়েকটা বাকি আছে, এইগুলো হলে আমি তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের কোশ্চেন অ্যান্সার দেব। আজ এই পর্যন্ত। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।